গ্রামের নাম মধুপুর। এখানে রাত নামলেই মনে হয় পৃথিবী ধীরে ধীরে অন্য কোনো জায়গায় ঢুকে পড়ে। দিনে এই গ্রাম খুব সাধারণ, কাঁচা রাস্তা, টিনের চাল, পুকুর, তালগাছ। কিন্তু রাত নামলে সব কিছু যেন শ্বাস ধরে থাকে। বাতাসে কুয়াশার গন্ধ, ধান ক্ষেতের পাতায় শিশির পড়লে শব্দ হয় সাই সাই, মনে হয় কেউ ফিসফিস করছে। এখানে একটা অদ্ভুত নিয়ম আছে, রাতে কেউ ধান ক্ষেতের ভেতর নাম ধরে ডাকলে পিছনে তাকাবে না, কারণ ডাকটা মৃতদের। আমি এসব বিশ্বাস করতাম না। আমি কলেজে পড়ি, শহরে বড় হয়েছি, কুসংস্কার মনে হতো। কিন্তু সেই রাত সব বদলে দিল। সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম পাশের গ্রামে। ফিরতে ফিরতে রাত 1:20। শেষ বাস চলে গেছে। একটাই রাস্তা, ধান ক্ষেতের ভেতর দিয়ে কাঁচা পথ, চাঁদ আধা ঢাকা, কুয়াশা মাঠের ওপর কম্বলের মতো পড়ে আছে। আমার সাইকেল চলতে চলতে শব্দ করছে, কিরর কিরর। হঠাৎ বাতাস থেমে গেল, ঝিঁঝি পোকার ডাকও বন্ধ। ঠিক তখনই পেছন থেকে রাইহান। আমি থমকে গেলাম। এই রাতে আমার নাম জানবে কে? আমি পিছনে তাকালাম। ধান ক্ষেতের ভেতরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে, চোখ দুটো অদ্ভুত শূন্য। সে ফিসফিস করে বলল, আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। মায়া লাগলো। আমি বললাম, চলো রাস্তা দেখাই। আমরা হাঁটতে লাগলাম। চারপাশে কুয়াশা আরো ঘন হলো। যত হাঁটি রাস্তা যেন ঘুরে ফিরে একই জায়গায় আসে। হঠাৎ লক্ষ্য করলাম তার পা মাটিতে ছুঁয়েই নেই, সে ভাসছে। সে হেসে বলল, তুমি তো আমায় চিনলে না। আমি দৌড়ালাম। ধান ক্ষেত আমার পা আঁকড়ে ধরছে, পেছনে তার কান্না আর হাসি একসাথে। শেষে গ্রামের আলো। পরদিন বুড়োরা বলল, 10 বছর আগে এই ধান খেতেই এক মেয়ে হারিয়ে যায়। আজও সে পথ খোঁজে। এখনো কেউ নাম ধরে ডাকলে পিছনে তাকিও না, কারণ সে তোমার পাশেই হাঁটছে। করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা আবার বলল, যারা তাল তোলে তারা সবাই আমার। তারপর সব অন্ধকার। গ্রামের নাম চাঁদপুর নয়, তবু চাঁদের আলো এখানে কখনো শান্তি নিয়ে আসে না। গ্রামের পশ্চিম প্রান্তে ধান ক্ষেত পেরিয়ে একটা জায়গা আছে, সবাই যাকে বলে তালতলা। দিনের বেলায় জায়গাটা খুব সাধারণ, উঁচু উঁচু তালগাছ, নিচে শুকনো পাতা, দূরে কাকের ডাক। কিন্তু সূর্য ডুবে গেলেই জায়গাটা বদলে যায়। লোকজন বলে, রাতে ওই তালগাছে কেউ ওঠে, কিন্তু সে কেউ মানুষ নয়। কালু ছিল তাল তোলার লোক। ছোটবেলা থেকেই গাছে উঠেছে। তার কাছে তালগাছ মানে রুজি, ভয় নয়। কিন্তু কালুও জানত, সূর্য ডোবার পর তালতলায় থাকা মানে বিপদ ডেকে আনা। সেদিন ছিল শ্রাবণের শেষ, আকাশ মেঘলা, বাতাস ভারী। কালু হিসেব করেছিল আর 2টো তাল নামালেই বাড়ি ফিরবে, কিন্তু শেষ তালটা তুলতে গিয়েই দেরি হয়ে গেল। সূর্যটা যখন পুরোপুরি ডুবে গেল, চারপাশ হঠাৎ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। না পাখির ডাক, না পোকামাকড়ির শব্দ। ঠিক তখনই কালু শুনল একটা গলা। আর একটা তাল নেই। গলাটা খুব কাছে, কিন্তু চারপাশে কেউ নেই। কালুর বুক কেঁপে উঠল। সে নিচের দিকে পাকালো। তালগাছের তলায় শুধু অন্ধকার, হাওয়া নেই, তবু তালপাতাগুলো ধীরে ধীরে নড়ছে। কালু নিজের মনকে বোঝালো, ভ্রম, ভয় পেয়েছিস বলেই এমন লাগছে। সে আবার ওপরে উঠল।
গাছের মাথায় উঠে কালু হঠাৎ থমকে গেল। তার সামনে একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে। ছায়াটা পুরো কালো নয়, মাঝে মধ্যে তার ভেতর দিয়ে যেন আকাশ দেখা যায়। চুল এলোমেলো, মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছে, ঠিক আগুনের মতো। কালুর হাত থেকে দড়িটা প্রায় পড়েই যাচ্ছিল। ছায়াটা ধীরে ধীরে বলল, এই গাছটা আমার। কালু চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা আবার বলল, যারা তাল তোলে তারা সবাই আমার। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসীরা তালতলার দিকে গিয়ে যা দেখল তাতে কারও আর সন্দেহ রইল না। গাছের নিচে পড়ে আছে কালুর দড়ি, তার পাশে ছেঁড়া গামছা, কিন্তু কালু নেই। পুকুর, জঙ্গল, ধানক্ষেত সব জায়গায় খোঁজা হলো, কেউ পেল না। এক বুড়ো তখন বলেছিল, আমি আগেই বলেছিলাম সূর্য ডোবার পর তালতলায় থাকা যাবে না। তারপর থেকেই তালতলা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু নিষেধ মানে কি সবাই শোনে? বছরখানেক পর রাশেদ নামে এক ছেলে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল। সে ভূতের গল্পে বিশ্বাস করত না। অমাবস্যার রাতে সে একাই তালতলার দিকে গিয়েছিল ভিডিও তুলবে বলে। হঠাৎ সে দেখল গাছের মাথায় কেউ দোল খাচ্ছে। দোল খাওয়ার শব্দ, খট খট। রাশেদ মোবাইল তুলল। ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা গেল একটা ছায়া তাল ছিঁড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তালগুলো নিচে পড়ছে না, মাঝপথেই মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই গলাটা এলো, তুইও তাল তুলবি? রাশেদের হাত কাঁপতে লাগলো। দৌড়াতে গিয়ে সে হোঁচট খেল। তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি। পরদিন সকালে পাওয়া গিয়েছিল শুধু তার মোবাইল। ভিডিওটা খোলা ছিল, শেষ ফ্রেমে শুধু দুটো জ্বলন্ত চোখ। আজও গ্রামে কেউ রাতে তালতলার দিকে তাকায় না, কিন্তু যারা ভুল করে তাকায় তারা শোনে খট খট তাল ছিঁড়ছে, আর এক ফিসফিসে ডাক, আরেকটা তাল নে। কিন্তু সবাই জানে এই তাল মাটিতে পড়ে না, সোজা পড়ে অন্ধকারে। গ্রামটার নাম মহাগান্দা। গ্রামের ঠিক পেছনে বিশাল শ্মশান, চারদিক জঙ্গল, মাঝখানে পোড়ার চিতা আর একটা পুরনো শিব মন্দির। সন্ধ্যার পর কেউ ওই দিকে যায় না, কারণ সবাই জানে শ্মশানে রাতে একজন প্রহরী থাকে, কিন্তু সে মানুষ না। বিপ্লব শহর থেকে এসেছে, তার বাবা মারা গেছেন, আর নিয়ম অনুযায়ী শেষকৃত্য করতে হবে গ্রামের শ্মশানেই। দিনভর কাজ শেষ হলেও এক সমস্যা দেখা দিল, চিতা নিভে গেল মাঝপথে। পুরোহিত কাঁপা গলায় বলল, রাত নামছে, এখন আগুন জ্বালানো ঠিক হবে না। কিন্তু বিপ্লব জেদ করল, বাবার কাজ অসম্পূর্ণ থাকবে কেন? গ্রামের লোকেরা একে একে চলে গেল। শ্মশানে রইল শুধু বিপ্লব আর অন্ধকার, আগুনের শব্দ। চিতা আবার জ্বালাতেই হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তারপর খট খট কাঁচ টানার শব্দ। বিপ্লব ঘুরে তাকালো, চিতার পাশেই কেউ দাঁড়িয়ে। লোকটার শরীর কালো ছাইয়ের মতো, চোখে আগুনের লাল আভা, হাতে একটা লাঠি। লোকটা বলল, এই সময় এখানে কেউ থাকে না। বিপ্লবের গলা শুকিয়ে গেল। আমি ছেলের কাজ করছি। লোকটা চিতার দিকে তাকালো। সব আগুন শেষ হয় না। লোকটা ধীরে ধীরে হাঁটছিল, পা ফেললে মাটি পুড়ে যাচ্ছিল। আমি শ্মশানের প্রহরী, যারা ঠিক সময়ে যায় না
তাদের আমি দেখাশোনা করি। বিপ্লব কাঁপতে লাগল। আপনি মানুষ? লোকটা হাসল, হাসিটায় দাঁত নেই। মানুষ হলে এখানে থাকতাম না। হঠাৎ চারদিক থেকে ফিস ফিস শব্দ উঠল। চিতা ঘিরে ছায়ারা দাঁড়াতে শুরু করল। আধপোড়া দেহ, পোড়া মুখ, খালি চোখ। একটা ছায়া বলল, আমার আগুন নিভে গিয়েছিল। আরেকটা বলল, আমাকে কেউ শেষ করতে দেয়নি। বিপ্লব বুঝে গেল এরা সবাই অসম্পূর্ণ দাহ। প্রহরী বলল, যে আগুন অসম্পূর্ণ থাকে, আত্মাও অসম্পূর্ণ থাকে। হঠাৎ প্রহরী বিপ্লবের দিকে তাকালো। তোর বাবার আগুনও শেষ হয়নি। বিপ্লব চিৎকার করল, আমি তো জ্বালাচ্ছি। প্রহরী লাঠি মাটিতে ঠুকল। মাটির নিচ থেকে হাত বেরিয়ে এলো। বিপ্লব দেখল তার বাবার মুখ আধপোড়া, চোখ খোলা। বাবা ফিসফিস করে বললেন, ছেলে, আমি এখনো পড়ছি। প্রহরী বলল, দুইটা পথ আছে। এক, আগুন সম্পূর্ণ কর। দুই, তুই এখানেই থেকে যা। বিপ্লব কাঁদতে লাগল। আমি কি করব? প্রহরী ধীরে বলল, অসম্পূর্ণ আগুন পূর্ণ করতে জীবিত আগুন লাগে। হঠাৎ চারদিকের ছায়ারা একসাথে চিৎকার করে উঠল, থাক, থাক! বিপ্লব বুঝে গেল সত্যটা। বিপ্লব নিজের হাত আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। আগুন নীল হয়ে উঠল। চিতা হঠাৎ জ্বলতে শুরু করল ভয়ঙ্করভাবে। ছায়াগুলো চিৎকার করে মিলিয়ে গেল। প্রহরী মাথা নোয়ালো। কাজ শেষ। পরদিন সকালে গ্রামবাসী শ্মশানে এলো। চিতা সম্পূর্ণ ছাই, কিন্তু বিপ্লব নেই। শুধু শ্মশানের গেটে একটা নতুন লোক দাঁড়িয়ে, শরীর ছাইয়ের মতো, হাতে লাঠি। লোকটা ধীরে বলল, রাতে এখানে কেউ থাকে না। আজও মহাকান্দা গ্রামের লোকেরা বলে, শ্মশানে আগুন নিভে গেলে ভয় নেই, ভয় তখনই যখন আগুন বেঁচে থাকে। সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত হরিদাস নামের এক পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর সন্ধ্যায় ঘরে ফিরত। তার জমিটাই ছিল জীবনের ভরসা, মাটিই ছিল তার বন্ধু। সে পরম যত্নে নতুন ধান রোপণ করেছিল এবং ভালো ফসলের আশায় দিন গুনছিল।